একাডেমিক কিংবা যারা জেনারেল দিবেন সবার জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট হবে। তো আজকে আমরা যা জানবো তা হচ্ছে কিভাবে প্রশ্নের উত্তর দিতে হবে। যখন আপনাকে এক্সামিনার প্রশ্ন করবে তার উত্তরটা কিভাবে হবে বা কিভাবে হওয়া উচিত এই বিষয়টা আমরা জানবো। প্রশ্নের উত্তর জানা না থাকলে কি করতে হবে? অনেক সময় আছে এক্সামিনার আপনাকে জিজ্ঞেস করছে যে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো যে আপনার ক্লাসের মধ্যে সবথেকে ভালো বন্ধু সম্পর্কে আপনাকে কিছু বলতে, বাট আপনি আসলে জানেন না। আপনার বন্ধু সম্পর্কে আপনার ওইভাবে আপনার প্রিপারেশন নাই। তো আপনি এখানে কি বলবেন বা কিভাবে এটা ফেস করবেন এই বিষয়গুলা নিয়ে আমরা জানবো। ঠিক আছে? গ্রামারটা খুব ইম্পর্টেন্ট আইএলটিএস এর জন্য। তো আমরা তো মনে করেন যে ইংরেজিতে এত বেশি গ্রামার এক্সপার্ট না বা কম গ্রামার জেনে কিভাবে এই একটু গ্রামারকে আমরা ইনক্লুড করে আমাদের স্পিকিংটা ফেস করব। পার্ট 1 কিংবা অন্যান্য যে পার্ট 2 এবং পার্ট 3 আছে এইগুলো। ঠিক আছে? তো আমরা পার্ট 1 নিয়ে আজকে যেহেতু আলোচনা করতেছি, আমরা পার্ট 1 জানলে আমরা অটোমেটিকলি পার্ট 2 এবং 3 জানা হয়ে যাবে। ঠিক আছে? এবং কিভাবে কথা চালিয়ে যেতে হবে। আমাদের অনেক সময় হয় যে আমাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় জন্মগ্রহণ করছিলে? তো আমি বলবো যে I was born in সিলেট। এই কথা বলার পরেই আমরা কিন্তু থেমে যাই। ঠিক আছে? তো এই যে আমি সিলেটে জন্মগ্রহণ করছি এটা শুধুমাত্র এটাই সে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো, আমি শুধুমাত্র একটাই উত্তর দিলাম যে আমি সিলেটে জন্মগ্রহণ করছি। কিন্তু এই উত্তরটা কিন্তু হয় নাই আমার। তো আমি সিলেটে জন্মগ্রহণ করেছি, আমাকে আরো কিছু তথ্য ইনফরমেশন আমাদেরকে আরো কিছু এড করতে হবে। ঠিক আছে? তো এই যে কথা কিভাবে আপনার চালিয়ে যাবেন এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। পার্ট 1 এ কি কি আসে? সাধারণত পার্ট 1 এ বেসিক বিষয়গুলা নিয়েই প্রশ্ন করা হয়। তো স্পেসিফিকলি কি কি আসে এই বিষয়গুলা নিয়ে আমরা আলোচনা করব। স্পেসিফিক কিছু প্রশ্নের উত্তর আমরা এখানের মধ্যে দেব। নিচে আমরা কিছু স্পেসিফিক প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে দেব যেগুলো আপনাদেরকে সাহায্য করবে। ঠিক আছে? আপনাদের প্রিপারেশনের জন্য ভালো হবে। তো প্রথমে হচ্ছে কি আইএলটিএস স্পিকিং পার্ট 1 এ আপনার উত্তর সংক্ষিপ্ত এবং স্পষ্ট এবং প্রাসঙ্গিক হওয়া উচিত। অবশ্যই আপনাকে যে প্রশ্নটা করবে এটা যেন আপনার প্রশ্নের সাথে আপনার উত্তরটা যেন প্রাসঙ্গিক হয়। এটা যেন আপনার এই এক্সামিনারের প্রশ্নের সাথে আপনার উত্তরটা যেন সাংঘর্ষিক যেন না হয়, এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটি একটি প্রাথমিক অংশ যেখানে পরীক্ষক আপনাকে ব্যক্তিগত এবং দৈনন্দিন জীবনের সহজ প্রশ্ন করবেন। আমরা আগেই বলছি যে এখানে আপনার যে পার্সোনাল যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলাই করবে। এখানে কিভাবে উত্তর দেওয়া উচিত তার কিছু নিয়ে আমরা এখন জানবো। ঠিক আছে? সর্বপ্রথম হচ্ছে যে সরাসরি প্রশ্নের উত্তর দিন। আপনাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন। তো আপনি এই সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনি যদি রাজশাহীতে, আপনি যদি ঢাকাতে, আপনি যদি চিটাগাং, কুমিল্লা কিংবা যে জায়গায় বাংলাদেশে জন্মগ্রহণ করেন না কেন, আপনি স্পেসিফিকলি আপনার জন্মস্থানের নামটা বলবেন। ঠিক আছে? যে I was born in ঢাকা 1998। এরপর আপনি আরো কিছু তথ্য ইনক্লুড করতে পারেন যে এটা ঢাকা হচ্ছে ক্যাপিটাল অফ বাংলাদেশ। এইভাবে বলে আপনি আরো তথ্য এড করতে পারেন। কিন্তু আপনার এই যে ক্যাপিটাল অফ বাংলাদেশ এটা ঢাকা বাংলাদেশের রাজধানী কিংবা এটা একটি সুন্দর এলাকা, এই যে আপনি এগুলা বলবেন। ঠিক আছে? এগুলা বলার আগে আপনাকে কিন্তু বলতে হবে যে আপনি ঢাকায় জন্মগ্রহণ করছেন। অর্থাৎ এই এক্সামিনার আপনাকে যে প্রশ্নটা করবে এর উত্তরটা কিন্তু ক্লিয়ারলি আপনাকে দিয়ে দিতে হবে। তারপর আপনি তথ্য বা ইনফরমেশন কিন্তু এড করবেন। ঠিক আছে? যেমন এখানের মধ্যে আমরা একটা এক্সাম্পল দেখাইছি যে ডু ইউ লাইক রিডিং বুকস? এই দেখেন, ইয়েস। এক্সামিনার আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি বই পড়া পছন্দ করেন? তো আমি সর্বপ্রথমই বলছি যে ইয়েস। আমি আমি ইয়েস বলছি, অর্থাৎ আমি আমার ব্যক্তিগত যে অপিনিয়নটা আছে, আমার ব্যক্তিগত যে মন্তব্যটা আছে আমি কিন্তু এখানের মধ্যে বলে দিচ্ছি যে হ্যাঁ, আমি পছন্দ করি। এই ইয়েস দিয়েই কিন্তু আমি তাকে বুঝিয়ে দিয়েছি যে হ্যাঁ, আমি মানে এটা পছন্দ করি। তো এখন এক্সামিনার বুঝতে পারছে যে আমি তার প্রশ্নের উত্তরটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। এখন এখন হচ্ছে আমার মেইন কাজ। এখন হচ্ছে যে আই এনজয় রিডিং বুকস। ওকে? স্পেশালি নোবেলস এন্ড সেলফ হেল্প বুকস। ওকে? যে আমি মহৎ যে বইগুলো আছে কিংবা এই ব্যক্তিগত সম্পর্কে যে বইগুলো আছে এগুলা পড়তে বেশিরভাগ সময় পছন্দ করি বা স্পেশালি আমি এগুলাই বেশি পছন্দ করি। এই যে এই কথাগুলো হচ্ছে আমার এডিশনাল কথাবার্তা। কিন্তু আমার মেইন উত্তরটা কিন্তু হচ্ছে ইয়েস।
ঠিক আছে? আমার মেইন উত্তরটা হচ্ছে ইয়েস, আর এগুলো হচ্ছে এডিশনাল ইনফরমেশন। যেহেতু আমাকে এখানের মধ্যে আপনার এটা বুঝাতে হবে যে আমি তার প্রশ্নটা বুঝেছি এবং আমি এখানের মধ্যে আমি আমার মতন করে উত্তরটা দিয়েছি। ঠিক আছে? উত্তরকে বিস্তারিত করুন। ঠিক আছে? উত্তরকে বিস্তারিত করুন। বিস্তারিত মানে কি? এই যেমন এই এখানের মধ্যে আমি সংক্ষিপ্ত বুঝাই যে, "ডু ইউ লাইক রিডিং বুকস?" ইয়েস। এই যে ইয়েসটা হচ্ছে আমার মেইন উত্তর। ঠিক আছে? আর এই যে বিস্তারিত করুন অর্থাৎ এটাকে আরো দীর্ঘায়িত করুন কিংবা এটাকে এক্সপ্লেন করুন। ঠিক আছে? এই এক্সপ্লেনটা হচ্ছে এটা। ঠিক আছে? এই যে আই এনজয় রিডিং বুকস স্পেশালি নোবেলস অ্যান্ড সেলফ হেল্প বুকস। ওকে? তো এখানের মধ্যে আপনার উত্তর একটু বিস্তারিত করুন যেন পরীক্ষক বুঝতে পারে যে আপনি প্রসঙ্গ ধরে রাখতে পেরেছেন। ওকে? উদাহরণ, "হোয়ার ডু ইউ লিভ?" যেমন এই আমি বলছি যে আই লিভ ইন ঢাকা। এই দেখেন তো, লিভ ইন ঢাকা। দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, ইটস এ bustling city known for its রিচ কালচার অ্যান্ড স্টোরি। ওকে? যে এখানে এটার একটা এই কালচার আছে এবং এটা একটা পুরাতন স্টোরি আছে। ঠিক আছে? তো এখানের মধ্যে প্রশ্ন করছে কি, "হোয়ার ডু ইউ লিভ?" তো আমি কিন্তু এখানের মধ্যে বলছি যে আমি ঢাকায় বসবাস করি। ঠিক আছে? আমি ঢাকায় বসবাস করি। তারপর আমি এখানের মধ্যে এডিশনাল যে ইনফরমেশন গুলো দিছি যে এটা দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। এটা বাংলাদেশের একটা রাজধানীর শহর। ঠিক আছে? ইটস এ ওয়েস্টার্নিং সিটি নো ফর ইটস রিচ কালচার অ্যান্ড স্টোরি। ঠিক আছে? এই যে ইনফরমেশন গুলো দিচ্ছি এটাকে আমি কি করছি? এটাকে আমি বিস্তারিত করছি যে এটাকে আমি আরো প্রাসঙ্গিক করে তুলছি যে এক্সামিনার যেন এটা ভালোভাবে বুঝতে পারে যে আমি কোন জায়গায় জন্মগ্রহণ করছি এবং এটা কিসের জন্য বিখ্যাত, কিসের জন্য এটা ইম্পর্টেন্ট বা কিসের জন্য এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। ব্যক্তিগত অভিজ্ঞতা যোগ করুন। দেখেন, প্রত্যেক মানুষের এই যে আইএলটিএস এ যে প্রশ্নগুলো আমাদেরকে করে, এই প্রশ্নগুলো কিন্তু সাধারণত আমরা জানি। ঠিক আছে? এই যে প্রশ্নটা আপনাকে কখনো সে জিজ্ঞেস করবে না যে সাম্প্রতিক যে আমেরিকায় এই নির্বাচন হইছে, তো ওই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কত পার্সেন্ট ভোটে এই জয়ী হইছে, কিংবা আপনাকে জিজ্ঞেস করবে না যে ক্যালিফোর্নিয়ায় যে এই কিছুদিন আগে আগুন হইছে, তো এই আগুনে কতজন মানুষ নিহত হইছে। কারণ এই সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করলে আপনি উত্তর দিতে পারবেন না, কারণ স্পেসিফিকলি আপনি হয়তো নিউজ দেখেন নাই বা স্পেসিফিকলি এই তথ্যটা আপনার কাছে জানা নেই। কিন্তু আপনাকে যে প্রশ্নটা তারা করবে সেই প্রশ্নটা কিন্তু আপনি জানেন। আপনাকে বলবে তারা যে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, আপনার এলাকাটি কিসের জন্য বিখ্যাত। এই যে আপনার এলাকাটা কিসের জন্য বিখ্যাত, যেমন আমি সিলেটে জন্মগ্রহণ করেছি, আমাদের এলাকাটা বিশেষ করে বিখ্যাত হচ্ছে চায়ের জন্য। তো এখন আমি তো এই জিনিসটা জানি, আমার এলাকা সম্পর্কে আমি তো ভালো করে জানি। তো আমি আমি এটা কিন্তু ইনক্লুড করতে পারি। আমি এই ইনফরমেশন গুলা আমার এই যে এক্সামিনারকে প্রোভাইড করতে পারি যে আমার এলাকা এই জন্য বিখ্যাত। ঠিক আছে? এই যে বিষয়গুলো আপনাকে জানতে হবে। অর্থাৎ আপনাকে যে প্রশ্ন করবে এটা কিন্তু আপনার বাস্তব অভিজ্ঞতাগুলো আপনি শেয়ার করবেন। ঠিক আছে? যদি বাস্তব অভিজ্ঞতাগুলো আপনি শেয়ার করেন, দেন মনে করেন যে আপনার জন্য এই স্পিকিং পার্ট 1 টা আরো ইজি হয়ে যাবে এবং আপনি তথ্য পাবেন। আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন দেন আপনি তথ্য পাবেন তাকে বলার জন্য কিছু। ঠিক আছে? গ্রামার এবং উচ্চারণে মনোযোগ দিন। 4 নাম্বার হচ্ছে গ্রামার ও উচ্চারণে মনোযোগ দিন। গ্রামার ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য আইএলটিএস। ওকে? ঠিক আছে? যখন আপনি গ্রামার ছাড়া বলবেন তখন যদি আপনি এই 5 পান কিংবা 4.5 পান, তাহলে যখন আপনি গ্রামারটা মানে এখানের মধ্যে ইনক্লুড করবেন তখন ওই সেম কথাগুলাই বলবেন। তো তখন ওই জায়গায় আপনি 6.5 পাবেন, 7 পাবেন। ঠিক আছে? তাহলে একটু কষ্ট করে গ্রামারটা এবং প্রনাউন্সিয়েশনটা একটু ভালো করবেন। ঠিক আছে? আমার আমার আইএলটিএস স্পিকিংটা খুব ভালো হয়েছিল। কিন্তু আনফরচুনেটলি আমার প্রনাউন্সিয়েশনের প্রবলেমের কারণে কিন্তু আমার ওই কাঙ্ক্ষিত স্কোরটা আমার কিন্তু স্পিকিং এ আসে নাই। বুঝছেন? কিন্তু মোটামুটি আমার রিডিং এ, রাইটিং এ এবং লিসেনিং এ খুব ভালো হইছে। ওই তুলনায় কিন্তু আমার স্পিকিংটা ভালো হয় নাই। ঠিক আছে? তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা এই গ্রামারটা তো অবশ্যই এড করবেন। এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করে, কিন্তু উচ্চারণটা হচ্ছে আপনার ওই নিজ থেকে চেষ্টা করতে হবে এবং গ্রামার এবং উচ্চারণের সমন্বয়ে কিন্তু আপনাকে আনসারটা দেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে? উত্তর সহজ রাখতে চেষ্টা করুন এবং সঠিক গ্রামার ব্যবহার করুন। জটিল বাক্য গঠনের চেষ্টা করবেন না যদি আপনি সেগুলো সঠিকভাবে বলতে না পারেন। যেমন মনে করেন যে
এই আমরা অনেক সময় খুব হার্ড ওয়ার্ড গুলা ইউজ করি, যেগুলার প্রনাউন্সিয়েশন যে বিষয়টা আছে ওই বিষয়টা সম্পর্কে আমরা অবগত নয়, ঠিক আছে? তো ওই ধরনের যে ওয়ার্ড গুলো আমরা আছে ওইগুলা কিন্তু আমরা হয়তো লিখতে পারবো, কিংবা আমরা ওই ব্যক্তিগতভাবে বলতে পারবো, কিন্তু আসলে এক্সামিনার সামনে হয়তো আমরা বলতে আনইজি ফিল করব। তো ওই যে কঠিন ওয়ার্ড গুলো আছে ওইগুলা আপনারা ইগনোর করে আপনার ওই ওয়ার্ড গুলার যে সিনোনিয়াম কিংবা যে ইজি কোনো ওয়ার্ড যদি আপনার জানা থাকে ওইটা আপনি ইউজ করেন, করে আপনার স্পিকিংটা আপনি কন্টিনিউ করে যান। এটা আপনার জন্য মাছ বেটার হবে, ঠিক আছে? তো খুব বেশি দীর্ঘ না বলুন, ঠিক আছে? দেখেন এখানের মধ্যে আমি বারবার বলছি যে এখানের মধ্যে যে ওভারঅল আইএলটিএস স্পিকিংটা আপনার জন্য 15 মিনিটের মতন থাকবে, ঠিক আছে? এর মধ্যে 3 থেকে 4-5 মিনিট কিন্তু ওই আপনার স্পিকিং পার্ট ওয়ানটা থাকবে। তো এখানের মধ্যে এক্সামিনার আপনার কাছ থেকে কিন্তু অনেক বেশি বক্তব্য চাইবে না। এখানের মধ্যে স্পিকার আপনাকে যে কিছু বলবে, এক্সামিনার আপনাকে বলছে যে আপনি কিসে পড়াশোনা করেন, আপনি জাস্ট কিসে পড়াশোনা করেন ওইটা বলেন, আপনার এই সাবজেক্টটা কিসের জন্য ইম্পর্টেন্ট এই জিনিসটা বলেন, এই জিনিসটার ফিউচার কি ওই জিনিসটা বলেন। দেন আপনি 1 লাইন কিংবা 2 লাইনের মধ্যে আপনার এই বা সর্বোচ্চ 3 লাইনের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটা কিন্তু শেষ করতে হবে, ঠিক আছে? উত্তর সংক্ষিপ্ত রাখুন, কিন্তু খুব ছোট না, সাধারণত 2-3 বাক্যের জন্য যথেষ্ট। ওকে, 2-3 বাক্য যথেষ্ট। ওকে, তো এই জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে? যেমন আমরা এখানের মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আমি যেভাবে আপনাকে বলছি আমি তো আমার মতন করে উত্তর দিচ্ছি, আপনাদের জন্য এখানে কিন্তু উত্তর লেখা আছে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, আপনারা এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। এই পিডিএফটা যদি আপনারা পড়েন, ঠিক আছে, কিংবা এই যে ক্লাসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে, এই ক্লাসটা কিন্তু শেয়ার করার পরবর্তী সময়ে এইভাবে আপনাকে ভেঙে ভেঙে একটা একটা প্রশ্ন করে কেউ বুঝাবে না, ঠিক আছে? তো আপনারা একটু মনোযোগ ধৈর্য সহকারে দেখুন, এবং এই পিডিএফটা আমি যখন আপনাদেরকে প্রোভাইড করব তখন আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন, বাসায় একটু প্র্যাকটিস করবেন, ওইভাবে দেখবেন আপনার স্পিকিং পার্ট ওয়ান নিয়ে আপনাদের কোনো ভয় থাকবে না। এইভাবে ধারাবাহিকভাবে আমরা কিন্তু স্পিকিং পার্ট টু, স্পিকিং পার্ট 3 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো দেখেন, পজিটিভ এবং আত্মবিশ্বাসী থাকুন। আমরা অনেক সময় আছে ডিমোটিভেটেড হয়ে যাই, যে একটু বলার পর এইভাবে মানে একটা কিছু করতে শুরু করি। তো এই জিনিসগুলো আমাদের রাখা যাবে না। আপনাকে মনে রাখতে হবে যে আপনার একটা ব্যান্ড স্কোর আসবে। তো এই মাত্র 15 মিনিটের মধ্যে, কিংবা এই যে আপনি আইএলটিএস স্পিকিং এর মধ্যে যতক্ষণ আছেন, অর্থাৎ সর্বোচ্চ 15 মিনিটের মধ্যেই কিন্তু আপনাকে শেষ করতে হবে। তো এই 15 মিনিট এক্সামিনার গুলা কিন্তু ব্রিটিশ কিংবা এই যে বাইরের দেশের এক্সামিনার যদি হয় তাহলে এগুলা কিন্তু খুব ফ্রেন্ডলি হয়, ঠিক আছে? কিংবা বাংলাদেশি যারা হয় তারা কিন্তু খুব ফ্রেন্ডলি হয়, তারা কিন্তু আপনাকে কখনো প্রেশার ক্রিয়েট করবে না যে আপনি কিসের জন্য পারতেছেন না, কিসের জন্য আপনাকে উত্তর দিতেই হবে, এইভাবে কোনো কিছু করবে না। তারা কিন্তু আপনার সাথে হেসে হেসেই কথা বলবে, কম বন্ধু আপনার পরিচিত জনের মতন কথা বলবে, কারণ তারা জানে যে আপনি এখানে এক্সামে আসছেন, আপনাকে মানসিক সাহায্যটা করা প্রয়োজন, তারা কিন্তু এটা আপনাকে করবে, ঠিক আছে? আপনাকে কিন্তু ওই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনাকে আত্মবিশ্বাসের সাথে প্রশ্নের উত্তর দিতে হবে। এক্সাম্পল গুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? প্র্যাকটিস করতে থাকলে আপনার ফ্লুয়েন্সি এবং কনফিডেন্স বাড়বে, এটা তো অবশ্যই, এটা মাথায় রাখবেন। ওকে, স্পিকিং পার্ট 1 এ কোন প্রশ্নের উত্তর যদি না জানা থাকে বা আপনি বুঝতে না পারেন, তখন কৌশলগতভাবে পরিস্থিতি সামলাতে হবে। সঠিকভাবে উত্তর না জানলেও আপনার ফ্লুয়েন্সি এবং কমিউনিকেশন স্কিল পরীক্ষার প্রধান বিষয়। এখানে কিছু কৌশল দেওয়া হলো, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট যে আপনাকে অনেক সময় প্রশ্ন করবে, আপনি প্রশ্নের উত্তরটা জানেন কিংবা উত্তরটা জানেন বাট কিভাবে বলবেন এটা জানেন না, কিংবা কোন গ্রামার কিংবা কোন ওয়ার্ড দিয়ে শুরু করবেন, কিভাবে কন্টিনিউ করে যাবেন এই জিনিসটা জানেন না। প্রশ্ন বুঝতে না পারলে আপনি পুনরায় জিজ্ঞেস করুন। মনে করেন ফর এক্সাম্পল আপনি অনেক সময় প্রশ্ন বুঝেন নাই, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয়। আবার প্রশ্ন বুঝেছেন কিন্তু উত্তর দিতে পারতেছেন না, এটা হচ্ছে আরেকটা বিষয়। তো আপনি প্রশ্ন যদি না বুঝে থাকেন তাহলে আপনি ভদ্রভাবে পরীক্ষককে প্রশ্নটি আবার জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? আবার জিজ্ঞেস করতে পারেন, এতে আপনার আত্মবিশ্বাস এবং ইংরেজি ব্যবহার দক্ষতা প্রকাশ পায়। যেমন আপনি বলতে পারেন, আই এম সরি, কুড ইউ
রিপিট দ্য কোয়েকশন প্লিজ, এইভাবে আপনি বলতে পারেন। কিংবা স্যার প্লিজ ক্যান ইউ রিপিট মি দিস কোয়েকশন বিকজ আই ক্যানট আন্ডারস্ট্যান্ড প্রপারলি স্পেসিফিকলি দ্য ওয়ার্ড। ওকে, তো এক্সামিনার আপনাকে দেখবেন বলবে যে, জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইউর নেম। ওকে, তাহলে আপনি যদি এই জিনিসটা না বুঝেন তাহলে আপনাকে সে এক্সামিনার একদম ইজিলি স্লোলি বলবে যে হোয়াট ইজ ইউর নেম। ওকে, যেন আপনি বিষয়টা বুঝতে পারেন, কারণ আপনার বোঝাটা তার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি প্রশ্নটা বোঝেন তাহলে তার উত্তরটা আপনি দিতে পারবেন। তার জন্য সে আপনাকে যখন আপনি বলবেন যে স্যার অ্যাকচুয়ালি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর কোয়েকশন প্লিজ ক্যান ইউ রিপিট অ্যাগাইন, বা আই এম সরি কুড ইউ রিপিট দ্য কোয়েকশন প্লিজ। ওকে, তো এক্সামিনার কিন্তু আপনাকে এটা আপনাকে সাহায্য করবে। ঠিক আছে, তো আশা করছি আপনি এটা বুঝতে পেরেছেন। উত্তর না জানলে যুক্তি ব্যবহার করুন। এই যে আমি বলছিলাম আপনাকে যে এখানের মধ্যে একটা হচ্ছে পরীক্ষকের প্রশ্ন আপনি কি বলছে ওয়ার্ড বুঝেন নাই, ঠিক আছে, কিন্তু আপনি আরেকটা বিষয় হচ্ছে প্রশ্ন বুঝেন নাই, ঠিক আছে, আরেকটা হচ্ছে যে উত্তর জানেন না, তো উত্তর না জানেন না, তো এখানে কি করবেন, আপনার কাছে যদি সঠিক উত্তর না থাকে তবে আপনার অভিজ্ঞতা বা কল্পনা ব্যবহার করে উত্তর দিন। দেখেন আপনাকে বলছে যে আপনার সিটিটি কিসের জন্য বিখ্যাত, তো আপনি জানেন না, আপনি জানেন না যে আপনার সিটিটি কিসের জন্য বিখ্যাত, তো আপনি কিন্তু বলতে পারেন যে আপনার সিটিটি আপনি যে কোনো একটা রিজন দেখাতে পারেন। এক্সামিনার কখনো কিন্তু এটা তদন্ত করতে যাবে না যে আপনার সিটিটি কি সত্যি যে এই জন্য বিখ্যাত কিনা। ঠিক আছে, আপনি বলতে পারেন যে আমার সিটিটি বিখ্যাত কারণ এখানের মধ্যে একটা নদী আছে, নদীতে এই নদীটা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম একটা নদী, কিংবা এই নদীতে বাংলাদেশের একটা পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত, এবং এখানে প্রতি বছর এই নদী ভ্রমণের জন্য অনেক লোক বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, ইভেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই নদীতে মানুষ আসে। যে এই যে আপনি মানে কথাগুলো বলছেন, এটা তো আপনি ফলস ইনফরমেশন দিচ্ছেন, কিন্তু ইনফরমেশনটা কিন্তু তার কাছে কোনো সমস্যা নাই, কিন্তু যদি আপনি এই কথাটা যদি বুঝিয়ে বলতে পারেন, দ্যাটস এনাফ। নাকি কিন্তু সে গিয়ে আপনার এই বাসা আপনার সিটিতে কিংবা আপনার জন্মস্থানে কি আসলেই নদী আছে কিনা, পাহাড় আছে কিনা, কিংবা পর্যটন কোনো এলাকা আছে কিনা, এটা কিন্তু কখনো সে খুঁজতে যাবে না। ঠিক আছে, সুতরাং আপনাকে কিন্তু আপনার প্রশ্নটার একটা যুক্তিসঙ্গ কিন্তু উত্তর দিতে হবে। ঠিক আছে, তো আশা করছি এটা বুঝতে পেরেছেন। ব্যক্তিগত মতামত দিন। ব্যক্তিগত মতামতটা কখন দিবেন, যখন আপনার উত্তর সরাসরি না হলেও ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে কিছু বলার চেষ্টা করুন। ঠিক আছে, ফর এক্সাম্পল, ডু ইউ লাইক গার্ডেনিং, যে আপনি কি বাগান করতে পছন্দ করেন না। আপনি যদি বাগান করা না জানেন তাহলে আপনি কি বলবেন নো, বা আপনি কি এটা বলবেন যে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো, অথবা আই ডোন্ট লাইক। তো এটা যদি আপনি বলে থাকেন তাহলে কিন্তু আপনাকে ভালো একটা ব্র্যান্ড স্কোর দেবে না। তো আপনি এখানের মধ্যে বলতে পারেন টু বি অনেস্ট, কিংবা ফ্রম মাই পার্সোনাল ওপিনিয়ন, এইভাবে কিছু একটা বলবেন। দেন আপনি বলবেন আই ডোন্ট গো গার্ডেনিং মাই সেলফ বিকজ আই লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট। ওকে, আপনি দেখেন এখানের মধ্যে খুব সুন্দর করে তাকে বলছেন কি, সে বলছে যে ডু ইউ লাইক গার্ডেনিং, যে আপনি কি বাগান করতে পছন্দ করেন। তো আপনি এখানের মধ্যে কি বলছেন যে এই যে একটা সুন্দর কথা বললেন যে টু বি হনেস্ট, অর্থাৎ কি সত্য বলতে, আই ডোন্ট গার্ডেনিং, যে আমি কখনো বাগানে যাই না, মাইসেলফ বিকজ আই লিভ ইন অ্যাপার্টমেন্ট, যেহেতু আপনি অ্যাপার্টমেন্টে থাকেন। ঠিক আছে, তো অ্যাপার্টমেন্টে যেহেতু আপনি আছেন তাহলে অ্যাপার্টমেন্ট থেকে তো আপনার এই বাগান করা তো বাগানে যাওয়া তো সম্ভব না। ঠিক আছে, বাট আই থিঙ্ক, এই যে এটা হচ্ছে মেইন পয়েন্ট। ঠিক আছে, বাট আই থিঙ্ক ইটস এ ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটি ফর পিপুল, যে এই যে বলছেন যে বাট আই থিঙ্ক, এই যে আই থিঙ্ক মানে আমি মনে করি, এই যে আপনি আপনার ব্যক্তিগত বিষয়টা এই যে আপনার এক্সামিনারকে বুঝাতে চাচ্ছেন যে আমি মনে করি যে ইটস ওয়ান্ডারফুলি অ্যাক্টিভিটি ফর পিপুল হু এনজয় বিং ক্লোজ টু নেচার। ওকে, এখানের মধ্যে যে মানে সরাসরি প্রকৃতিতে যাওয়ার জন্য বাগান একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই যে একটা আপনি বলছেন যে বাট আই থিঙ্ক ইটস এ ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটি। ঠিক আছে, এই জিনিসটার কারণে আপনার কিন্তু ব্যান্ড স্কোর বেড়ে যাবে। এবং টু বি অনেস্ট বলে আপনি যেহেতু শুরু করছেন যে সত্যি বলতে, যে আপনি জান না, আপনার এই সুযোগটা পাচ্ছেন না, আপনার
আপনি কিন্তু ইচ্ছে আছে কিন্তু আপনি যেতে পারতেছেন। এই যে আপনি এটা বলছেন, এটা বলার কারণে এই জায়গাতেই আপনার কিন্তু ব্যান্ডেজ স্কোরটা ডেভেলপ হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলা মাথায় রাখবেন। ঠিক আছে? সময় নিন এবং সহজ উত্তর দিন। আপনি একটা প্রশ্নের উত্তর ঘুরাবেন না। ঠিক আছে? আপনি একটা প্রশ্নের উত্তর ঘুরাবেন না। যখন আপনাকে প্রশ্ন করবে, ফর এক্সাম্পল আপনাকে বলছে যে, "ডু ইউ লাইক গার্ডেনিং?" আপনি সরাসরি যদি আপনি গার্ডেনিং করেন তাহলে এই সম্পর্কে আপনি এক্সপ্লেইন করবেন। যদি না করেন তাহলে এটা আপনি বলবেন এবং কেন করতেছেন না এই বিষয়টা আপনি সরাসরি বলে দিছেন। ঠিক আছে? তো এটাকে নিয়ে আপনি খুব বেশি ঘোরাঘুরি না করে আপনি সহজ উত্তরটা দেবেন। ঠিক আছে? খুব সুন্দরভাবে এই যেমন একটা এই এইভাবে একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দেন আপনাকে এক্সামিনার কিন্তু মনে বুঝবে যে আপনি খুব ভালোভাবে উত্তরটা দিয়েছেন। ঠিক আছে? এখানের মধ্যে আরো এক্সাম্পল আছে আপনি এগুলা দেখতে পারেন। রিলেটেড কোন তথ্য যোগ করুন। রিলেটেড কোন তথ্য যোগ করুন। রিলেটেড অর্থাৎ কি? যে আপনি সরাসরি উত্তর না থাকলেও প্রসঙ্গ ধরে কোনো রিলেটেড বিষয় নিয়ে কথা বলুন। যেমন হ্যাভ ইউ এভার ট্রাইড ওয়াটার স্পোর্ট? তো আপনি যদি এই জিনিসটা না করে থাকেন তাহলে আপনি সরাসরি সর্বপ্রথম বলবেন নো। হ্যাঁ? তারপর আপনি বলবেন কি I haven't tried water sports yet. ওকে? এখন অব্দি আমি এটা করি নাই। বাট I would like to try something. ঠিক আছে? এই যে বাট I would like to something লাইক বলে এই যে একটা এক্সাম্পল দিলেন। ঠিক আছে? তো এইটাই হচ্ছে আপনাকে এই আপনার মেইন প্রশ্নটাকে বুস্ট করবে। ঠিক আছে? যে আপনি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করছেন ওই রিলেটেড এরই। ঠিক আছে? ওই জিনিসটা আপনাকে সাহায্য করবে। ৬ নাম্বার হচ্ছে কি ভুল হতে পারে তা মেনে নিন। এই যে ভুল হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে? আপনি আপনি এই মানসিকতা কিন্তু রাখতে হবে আপনার মধ্যে যে আপনার ভুল হতেই পারে। তো আপনার ভুল আছে এটা আপনি দেখার প্রয়োজনই নাই। আর এটা আপনার এক্সামিনারের কাছে ছেড়ে দেবেন। আপনি ট্রাই করবেন ওই জিনিসটা যে আপনার কাছ থেকে যেন বেস্ট জিনিসটাই আপনি প্রোভাইড করতে পারেন। ঠিক আছে? এই ১৫ মিনিটের মধ্যে। ঠিক আছে? তো এই যে এখানের মধ্যে বলছে কি ডু ইউ লাইক ওয়াচিং দ্য নিউজ? ওকে, তো এখানের মধ্যে যে আপনার জানা না থাকলে আপনি বলবেন কি আই এম নট ভেরি ইন্টারেস্টেড ইন ওয়াচিং দ্য নিউজ। ওকে, বাট সামটাইম আই রিড হেডলাইন অনলাইন টু স্টে আপডেট। ওকে, জাস্ট আপনি এই জিনিসটা বলতে পারেন যে আমি আসলে ওইভাবে নিউজ দেখি না বা ইন্টারেস্টেড না এই জিনিসের জন্য যে নিউজ দেখার জন্য। ঠিক আছে? বাট সামটাইমস ওকে আই রিড হেডলাইনস যে আমি কিছু সময় অনলাইনে এই যে মেইন হেডলাইন গুলো আছে এগুলো পড়ি কিছু আপডেট জানার জন্য। ওকে, আত্মবিশ্বাসী থাকুন। আত্মবিশ্বাসীটা খুব ইম্পর্টেন্ট কারণ আত্মবিশ্বাসের সাথেই আপনি কিন্তু এই এক্সামটা ফেস যদি না করতে পারেন তাহলে আপনার জন্য খুব সমস্যা হবে। অর্থাৎ আত্মবিশ্বাসের সাথেই যেন আপনি এক্সামটা ফেস করেন। ঠিক আছে? যদি কোনো প্রবলেম ফেস করেন দেন আপনি আমাদের যেকোনো সহযোগিতা নিতে পারেন। ঠিক আছে? আপনি যেকোনো সময় আমাদের সহযোগিতা নিতে পারেন। ওকে, অ্যাজ স্পিকিং এ গ্রামার সঠিকভাবে ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। ওকে, কারণ এটি আপনার ভাষার গঠন এবং সঠিকতা যাচাইয়ের একটি বড় অংশ। তবে কথা বলার সময় গ্রামার নিয়ে অতিরিক্ত চিন্তা করলে আপনার যে স্বাভাবিকভাবে যে কথাটা বলতেছেন ফ্লুয়েন্সি এর প্রভাব পড়তে পারে। তাই কিছু কৌশল অনুসরণ করলে আপনি গ্রামার প্র্যাকটিস করতে পারবেন এবং স্বাভাবিকভাবে এটি কথায় যুক্ত করতে পারবেন। সাধারণ বাক্য গঠনের নিয়ম অনুসরণ করুন। ঠিক আছে? সাধারণত যে এই গ্রামারের যে সাধারণ যে বিষয়গুলো আছে যেমন পার্টস অফ স্পিচ, নাউন এগুলো সম্পর্কে আপনার একটা ধারণা রাখবেন। ঠিক আছে? আমরা গত ক্লাসে কিন্তু গ্রামার নিয়ে আলোচনা করছি যে আইএলটিএস এর জন্য কোন গ্রামার গুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই যে সাধারণ বেসিক যে গ্রামারটা আছে ওইগুলা সম্পর্কে আপনার ধারণা রাখুন যেন ওই জিনিসগুলাই আপনি ইনক্লুড করতে পারেন। এইগুলা ব্যবহার করেই আপনি যেন আপনার স্বাভাবিক স্পিকিংটা কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে? এসভিও এই জিনিসটা একটু ফলো রাখবেন। ঠিক আছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, এই জিনিসটা একটু ফলো করলেই আপনার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? টেন্স এই দেখেন এগুলা কিন্তু আপনাকে বেসিক গ্রামার যেগুলো আছে ওইগুলো কিন্তু আপনাকে জাস্ট একটু মাথায় রাখলে চলবে। ঠিক আছে? যেমন বিভিন্ন টেন্স ব্যবহার করুন। কথার প্রসঙ্গে বিভিন্ন টেন্স ব্যবহার করা অভ্যাস গড়ে তুলুন। এটি আপনার গ্রামার স্কিলকে সমৃদ্ধ করবে। দেখেন যে ছোট যে টেন্স গুলো আছে যে আপনার যেগুলো আমাদের জানাশোনা টেন্স আছে ওইগুলো আপনি বারবার ব্যবহার করার চেষ্টা করুন। ঠিক আছে? এতে আপনার স্পিকিংটাকে যেমন সুন্দর করবে তেমন মানানসই করে তুলবে। ঠিক আছে? এতে গিয়ে আপনি যে অ্যাডভান্স গ্রামার জানেন কিনা ওই বিষয়টা কিন্তু এক্সামিনার জানবে না। ঠিক আছে? তো আপনাকে কিন্তু ওই বুঝে নিবে সে যে আপনি মোটামুটি গ্রামার এড করতে জানেন বা পারেন। আমরা এক্সাম্পল দিয়েছি ওইগুলো আপনি দেখতে পারেন। ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করুন।
লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করুন। আপনি যদি লিঙ্কিং ওয়ার্ড খুঁজে না পান তাহলে আপনি এখানের মধ্যে এটা কপি করবেন, ঠিক আছে? এটা কপি করে নিয়ে আপনি ওই গুগলের মধ্যে সার্চ করবেন, ঠিক আছে? গুগলের মধ্যে সার্চ করবেন লিঙ্কিং ওয়ার্ড লিস্ট। ওকে, তো দেখবেন তো শত শত লিঙ্কিং ওয়ার্ড লিস্ট আসবে। এগুলো আপনি দেখেন, একবার দুইবার দেখেন, এবং এইগুলা দেখা মাত্রই কিন্তু আমি আপনাদেরকে দেখে একটা এক্সাম্পল। আপনি এখানের মধ্যে আপনি সার্চ করতে পারেন। হ্যাঁ, এখানের মধ্যে আপনি সার্চ করবেন লিঙ্কিং ওয়ার্ড লিস্ট, লিঙ্কিং ওয়ার্ড ফর আইএলটিএস। এই দেখেন তো কত সুন্দর করে আছে এখানে লিস্ট আলাদা। এই যে দেখেন আইএলটিএস লিজে এগুলো প্রোভাইড করছে, ঠিক আছে? এই দেখেন তো ফার্স্টলি, সেকেন্ডলি, এই দেখেন এগুলো লিঙ্কিং ওয়ার্ড। এগুলো যেহেতু আইএলটিএস লিজে, উনি তো মাদার অফ আইএলটিএস, বুঝছেন? আমি ওনাকে আইএলটিএস এর জননী বলে জানি, ঠিক আছে? তো এই দেখেন তো এখানে তিনি খুব আলাদা আলাদা করে লিসেনিং এর জন্য আলাদা করে, আপনার সব জিনিসের জন্য আলাদা আলাদা করে দিচ্ছেন, ঠিক আছে? এই আপনার লিঙ্কিং ওয়ার্ড গুলো কিন্তু আপনি যদি আই থিঙ্ক, আই বিলিভ, ইন মাই ভিউ, ইন মাই পার্সোনাল ওপিনিয়ন, ফ্রম মাই পার্সোনাল ওপিনিয়ন, এগুলা যদি আপনি জানেন, বোঝার চেষ্টা করেন, দেন আপনার জন্য কিন্তু আরো ইজি হয়ে যাবে, ঠিক আছে? এটা খুব কঠিন থাকবে না। তো লিঙ্কিং ওয়ার্ডস গুলা, কনজাংশনস গুলা কিভাবে ইউজ করতে হয় এগুলা একটু ইউজ করবেন, ঠিক আছে? তো আমি এখানের মধ্যে এক্সাম্পল দিচ্ছি, আপনি কিন্তু এটা ফলো করতে পারেন, ঠিক আছে? যেমন এখানের মধ্যে ফর এক্সাম্পল, হাউ এভার, মোর এভার, এগুলা কিন্তু আপনি বলতে পারেন। ফর ইন কি, আই এনজয় রিডিং নোবেলস। ওকে, ফর এক্সাম্পল, এই যে লিঙ্কিং ওয়ার্ডটা, এই ফর এক্সাম্পল বলছেন, এটা আপনার স্পিকিং কে কত সুন্দর করছে আপনি জানেন? তো এই জিনিসগুলো আপনাকে এড করতে হবে, ঠিক আছে? বাট, এন্ড, ঠিক আছে, অলটু, এইগুলো আপনাকে একটু দেখতে হবে, ঠিক আছে? উদাহরণ সহ আছে, আপনারা এটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করুন। কথোপকথনের সময় সঠিক প্রশ্ন গঠন করতে জানুন। এখানের মধ্যে এক্সাম্পল দেওয়া আছে, এগুলো একটু দেখবেন, ঠিক আছে? হোয়াই ডু ইউ এনজয় রিডিং, যে আপনি কিসের জন্য মানে পড়াটা পছন্দ করেন, যে হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ প্রিপার। ওকে, কোন ধরনের বই আপনি প্রিপার করেন, ওই জিনিসগুলো বলুন। 8 নম্বর হচ্ছে প্র্যাকটিস করুন। নিয়মিত নিজের পদ্ধতি প্র্যাকটিস করলে আপনার গ্রামার উন্নত হবে। স্পিকিং প্র্যাকটিস, গ্রামার এবং সেলফ রিডিং, ঠিক আছে? নিজের কথা রেকর্ড করে শুনুন এবং ভুলগুলো ধরুন। এটা আমি করেছি, এটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। কিংবা আয়নার সামনে বসে আপনি বলতে একটা রিডিং পার্ট পড়তে পারেন, একটু নিজের সাথে কথা বলতে পারেন। আয়নার সামনে বসে দেখবেন তো আপনাকে এই যে আপনার যে কতটুকু ইমপ্রুভ হয় এটা আপনার রিয়েলাইজ করতে পারবেন। অনলাইনে বা মোবাইলে অ্যাপের মাধ্যমে আপনার গ্রামার চেক করুন। অনেক সময় অনেকগুলো অ্যাপস আছে যেগুলো আপনার গ্রামার গুলা, আপনি ইংলিশ কথা বলবেন রিডিং 1 মিনিটের, ওই জায়গার মধ্যে ভুল কত কি কি ভুল আছে ওইগুলো কিন্তু ধরে দেয়, ঠিক আছে? এইভাবে অ্যাপস এর কোনো অভাব নেই, ঠিক আছে? কোনো বন্ধুকে সাথে নিয়ে প্রশ্ন উত্তর অনুশীলন করুন। কিংবা আপনার স্পিকিং এর জন্য অনেকগুলো অ্যাপস আছে যেখানে আপনি এই আপনার স্পিকিং শেয়ার করতে পারেন, যেখান থেকে আপনি মোটামুটি একটা আনসার পাবেন। ওইভাবে প্র্যাকটিস করলে নিয়মিত মোটামুটি আপনার একটা ভালো ডেভেলপ হবে। ছোট বাক্য দিয়ে শুরু করুন। বড় এবং জটিল বাক্যে কথা না বলার চেয়ে শুরুতে সহজ বাক্য কথা বলুন এবং ধীরে ধীরে জটিল বাক্য গঠন শিখুন। তো এগুলাতে এক্সাম্পল দেওয়া, আমি সময় ওয়েস্ট করতে চাচ্ছি না, আপনার এক্সাম্পল গুলা দেখে নেবেন। তো ভুল থেকে শেখার মানসিকতা রাখুন। যদি কিছু ভুল হয় তবুও কথা বলা চালিয়ে যান। পরীক্ষক আপনাকে আপনার ফ্লুয়েন্সি এবং কনফিডেন্স বেশি গুরুত্ব দেন, তাই ভুল হলে সংশোধন করে চালিয়ে যান। নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে আপনি গ্রামার ব্যবহারে আরো ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, ঠিক আছে? নিয়মিত যদি প্র্যাকটিস করেন এটা ঠিক হয়ে যাবে। এখন দেখেন, আইএলটিএস স্পিকিং পার্ট 1 হলো পরীক্ষার প্রথম ধাপ। আইএলটিএস স্পিকিং পার্ট 1 হলো পরীক্ষার প্রথম ধাপ, যেখানে পরীক্ষক আপনাকে সাধারণ ও ব্যক্তিগত বিষয় নিয়ে সহজ প্রশ্ন জিজ্ঞেস করেন। এই অংশে আপনার ফ্লুয়েন্সি এবং গ্রামার এবং প্রনাউন্সিয়েশন যাচাই করা হয়। সাধারণত এটি 4 থেকে 5 মিনিটের স্থায়ী হয়, ঠিক আছে? আইএলটিএস স্পিকিং পার্ট 1 এ আসা সাধারণ বিষয়গুলো এখানের মধ্যে আমরা দিয়েছি যে কোন বিষয়গুলো সাধারণত আসে, ঠিক আছে? যেহেতু আমরা প্রথমে বলছিলাম যে আমরা এই বিষয়গুলো এড করব। তো পার্সোনাল ইনফরমেশন, ঠিক আছে? ডেইলি লাইফ, দৈনন্দিন জীবন, আপনার রুটিন, পছন্দ অপছন্দ, অভ্যাস নিয়ে প্রশ্ন করবে। আপনার নাম, বাসস্থান, কাজ বা পড়াশোনা নিয়ে আপনাকে পার্সোনাল প্রশ্নগুলা করবে। এই জন্য মেসেজ করতেছে। ওকে,
তো কমন টপিক সাধারণ বিষয়গুলো নিয়ে পরিবার, বন্ধু, শখ, ভ্রমণ, খাবার, পরিবেশ, প্রযুক্তি এইগুলো নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। এই যে কমন যে টপিক গুলো আছে, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তাদের কৌশলগত উত্তর। এই গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে আমরা এখানে মধ্যে দিয়েছি, আপনি চাইলে এই প্রশ্নগুলো একটু দেখতে পারেন, ঠিক আছে? একটু এই প্রশ্নগুলো দেখতে পারবেন। আশা করছি এইগুলা আপনার জন্য খুব হেল্পফুল। উত্তর দেওয়ার কিছু টিপস। ওকে, উত্তর যখন দিবেন এটার কিছু টিপস হচ্ছে যে সংক্ষেপে উত্তর দিন, প্রশ্নের সরাসরি উত্তর দিন এবং প্রাসঙ্গিক তথ্য যোগ করুন। উদাহরণ তো আমরা এখানে দিয়েছি, ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করুন। একদম লাস্টলি আমরা যা বলবো যে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ক্লাসটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপনাকে একদম ফাইনালি যে কথাটা বলবো এটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন এবং প্র্যাকটিস গুলা আপনি একদিন দুই দিন করতে করতে যখন দেখবেন 1 মাস 2 মাস হয়ে গেছে, তারপর আপনি নিজেই আপনার নিজের ইমপ্রুভমেন্টটা রিয়েলাইজ করতে পারেন। এরপরও তো বলছে যে ফাইনালি কিন্তু আইএলটিএস একার বিডি আপনার পাশে সব সময় আছে, একদম ফ্রিলি আপনার একদম প্রাইভেট টিচারের মতন আইএলটিএস একার বিডি আপনাদেরকে সাহায্য করবে। যে কোনো সময় যে কোনো তথ্যের জন্য আপনি কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে কোনো তথ্যের জন্য, ঠিক আছে? আমরা আপনাদেরকে একদম ফ্রিলি এবং একদম আপনার প্রাইভেট টিচারের মতনই আমরা আপনাকে সাহায্য করবো ইনশাল্লাহ। তো নেক্সট কোনো ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।